সাহিত্যে কিছু রোমাঞ্চকর ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন দ্য ঘোস্ট অফ বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে যে গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেটি হলো সমরেশ বসুর লেখা উত্তর সিকিমের ভূত বাংলা। তো চলুন গল্পটি শুরু করা যাক। এবার আমি তোমাদের গুগলের গল্প শোনাতে পারলাম না, তাই ঠিক করেছি এবছর আমার নিজের চোখে দেখা একটি ভূতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাব। ভূতুড়ে ঘটনা সত্যি ভূতের কাণ্ড কারখানা কিনা এ তোমাদেরই বিচার করবে। প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠবে সেসব আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেখানে কারোকেই চিনি না। আমি একলা মানুষ, গল্প করা কথাবার্তা বলার লোক নেই, একমাত্র হোটেল মালিক আর তার বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী। চীনা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এখনও সেই সব তিব্বতীরা আমাদের দেশে থেকেই গিয়েছে। গ্যাংটক শহরের সব থেকে বড় সৌন্দর্য হলো প্রায় 2 কিলোমিটার জায়গা অনেকটাই সমতল। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সব সেই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সব সময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃষার মৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকতো। সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল, গাছপালায় নিবেশ সবুজ, অল্প নীল দেখতো। আবার অন্যদিকে পাইন দেবতার নানান গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলো দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম একালে রাজা ছগিয়ালের প্রসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দিরে দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মূত্রচারণ করছে, আর একটি অনির্বাণ প্রদীপ সব সময় জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না। তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যর জিনিস। 2 দিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞাসা করলেন, কী করে জানলেন আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না। কলকাতার এক খবরের কাগজে সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন। খবর পেয়ে হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলাম আপনি এই হোটেলে উঠেছেন, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আমি ভদ্রলোক পেয়ে খুশি হলাম। তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন, তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটি 4-5 বছরের মেয়ে ছিল। হাসি খুশি মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাতো। সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকে যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টি.কে. বাসুর সঙ্গে। টি.কে. বাসু অর্থাৎ তাপস কুমার বসু। গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয়। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন, পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন। বললেন, আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন, আমি নিজে না আসতে পারলেও গাড়ি পাঠিয়ে দেব। মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে যাবে। গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো। পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজির হোটেলের নিচের তলার রেস্টুরেন্টে বসেছিলাম। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতে তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটি ছোট চিরকুট দিলেন, তাতে লেখা ছিল, দাদা ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গে চলে আসবেন। ইতি তাপস। আমি যশবন্ত সিংয়ের সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়ল সমতল পাহাড়ি পথে। গিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয় হয়েছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জঙ্গলে চলে যাব। যাই হোক, মেসে পৌঁছলাম। সামনেই লন, একটা গাড়ি পক্ষে পুরোপুরি পাক খাওয়ার মতো জায়গাও নেই। মেসরুমটা বেশ বড়। ক্যাপ্টেন টি.কে. বাসু ছাড়া আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্র মহিলা ছিলেন। ভদ্রলোকেরা সকলে নানান শহরে অফিসার, এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন উড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল।
অনেক রকম রান্না হয়েছিল, সবই দেশীয় রান্না। মাংসের বিরিয়ানি, কাবাবে কোনো তুলনাই ছিল না। খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বাসুও ছিলেন মেসের ইনচার্জে, আর মেসের গায়ে ছিল আর 2 কুঠুরি থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেওয়ার সময় ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, উত্তর সিকিম হলো মিলিটারির হাতে, সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না। বিশেষ অনুভূতি লাগে। আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না। এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুবই বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা করে দিতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না। আমি তো শুনে খুবই খুশি। তখনই রাজি হয়ে গেলাম। 2 দিন পরেই সকালবেলা একটা জোঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলাম। জোঙ্গা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বাসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহান্তি এবং তার স্ত্রী ছিলেন। গাড়ির চালক ছিলেন যশবন্ত সিং। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা যেখানে থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে। আমরা সেই উপরে উঠেছিলাম, আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্যও বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ে গা ঘেঁষে আমাদের জিপ চলছিল, আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারিদিকে পাহাড়ি, অধিকাংশ বরফে ঢাকা। রাত্রে আমরা সেখানে থাকবো, সেখানে রান্নার ব্যবস্থা হবে। কিন্তু দুপুরে খাবার সঙ্গে নেওয়া হয়েছিল, ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরে খাবার খাবো, সেখানে একটু বিশ্রামও করব। বাংলোটি মিলিটারি অধীনেই ছিল, কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে বললেন, আমি শুনেছি ওখানে ভূত বাংলো, আমি ওখানে ঢুকবো না। মিসেস মোহান্তির কথা শুনে সবাই হেসে উঠলেন। ক্যাপ্টেন বোস বললেন, দিনের বেলা সেখানে আপনার ভয় পাবার কোনো কারণ নেই। তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয়। বাইরে ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসেন। 2টি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে। আমরা আছি, আপনার কোনো ভয় নেই। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম। চারিদিকে বরফে আবৃত পাহাড়, উত্তর আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিচ্ছু নেই। কোথাও কোনো শব্দও নেই, এমনকি একটা পাখিরও ডাক শোনা যায় না। বাংলোর গেটেই দেখা হলো বন্দুক হাতে একজন সিপেক সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি আগেই দেয়া হয়ে গেছিল। সিকিম সৈনিক মিলিটারি কায়দায় সিলাম ঢুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। বাংলোর বাইরে ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল, অনেকগুলি চেয়ার। টেবিলের ওপর রাখা জল ভরা কাচের জগ, অনেক প্লেট থাকে থাকে সাজানো, আর ডজনখানেক জলের গ্লাস। আমি বাংলোর ভিতরে অন্যান্য ঘর দেখে এলুম। সত্যি বেশ সুন্দর সাজানো ঘর। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার মোহান্তি নিজেই মিসেস মোহান্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপর সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, আমার স্ত্রীর ভয় কেটে গেছে, উনি বাথরুমে গেছেন, এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল। এই সময় হঠাৎ মিসেস মোহান্তি একটা আত্মচিৎকার ভেসে এলো। তিনি ছুটতে ছুটতে ভাইয়ের ঘরে এলেন। দেখলাম তার 2 চোখ ভয়ে ও আতঙ্কে বিস্ফোরিত। মুখে বোধহয় জল দিয়েছিলেন, মুখটা ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলাম। তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছেন না। কোনো রকমে যা বললেন তা হলো, বাথরুমের জানলাটা নাকি হঠাৎ যেন বাতাসের ঝাপটায় খুলে যায়। জানলায় কোনো গড়ার ছিল না। জানলায় দেখা যায় বিকৃত দর্শন একটা মুখ, মাথায় লম্বা চুলে বেনি পাকানো, অথচ মুখে ঝুলের মতো গোপ দাড়ি। সে হাসছিল নাকি করেছিল বোঝা যায়নি। কেবল তার মস্ত লাল জিভ আর বোকরা বোকরা বড় দাঁত দেখা গিয়েছিল। সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই তিনি কোনো ক্রমে দরজাটা ছিটকেনি খুলে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিক সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গিয়ে এলেন। ডাক্তার মিসেস মুখার্জির পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি মনে মনে অবাক হচ্ছিল। আশেপাশে কোনো মানুষের বসতি নেই। ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো? মিসেস মোহান্তি আবার বল, ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন। সেই মূর্তি দেখে
আমি যখন চিটকানিটা খোলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল। দেখলাম এক মাথা এলানো চুল, পাহাড়ি মেয়ে, খিলখিল করে হাসি, তার গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। চিৎকিরি না খুলতে পারলে সে আমাকে নির্ঘাত ধরে ফেলত। তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি? ডাক্তার মোহান্তি মাথা নেড়ে বলল, আমি কিছুই শুনতে পাইনি। বিশেষ মোহান্তি আমার দিক তাকিয়ে জিজ্ঞেস করলেন, বললুম, না, আমিও কিছু শুনতে পাইনি। প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন কোথাও কিছু দেখতে পাননি। কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের ওপরে একটি বৌদ্ধ মন্দির রয়েছে। সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিম সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন, কেউ পালাতে গেলে নিশ্চয়ই দেখতে পেত। তাছাড়া সিকিম সৈনিকটিকে বলল, পেছনের পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল সকলেরই। বাইরের ঘরের বড় টেবিলে ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম। বন্ধ কাছের জানলা দিয়ে বাইরের ওপারে পাহাড়ের বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল। পরোটা, আলুর দম, শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরে খাবার। আর বরফ ফ্ল্যাক্সে ছিল গরম কফি। ক্যাপ্টেন বাসুকে বললে আমি ভিতরে একটি শোবার ঘরে এলাম। জঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরও বেশি লাগলো। কম্বল জড়িয়ে পড়লুম। ঘুমের দরকার ছিল না, ঘুম আসছিলও না। আমি একটু আরাম করতেই চাইছিলাম। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা ঘটনার কথা ভাবছিলাম। ভাবতে ভাবতেই আমার যেন একটু তন্দার ঘরে এসেছিলাম। শুনতে পেলাম ঘরের মধ্যে যেন কেউ পায়চারি করছে। তারই তালে তালে ঢুং ঢুং শব্দ হচ্ছে। আমার নাকের আসছে একটা মিষ্টি সুগন্ধ। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালুম, একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল। কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল। দরজাটা খোলাই ছিল মনে করতে পারলুম না। হয়তো স্বপ্নই দেখছিল তন্দার ঘরে। কোনো রকম কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিয়েই আবার গিয়ে শুয়ে পড়ল। এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে। এসব পাহাড়ি পথে রাত্রে চলা নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময়ে বিদেশ সৈনিকের গুলি ছুটে আসতে পারে। আমার বোধহয় একটু তন্দ্রা এসেছিল। শুনতে পেলুম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলাম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা কি লোক ঘরের একটা জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে। পায়ে মোজা আর জুতো, মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়েছে। আর তার ফর্সা মুখে গোঁফ দাঁড়িয়েও রয়েছে। আশ্চর্য, এ কোথা থেকে এলো? আমি উঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? এ ঘরে এলেন কেমন করে? লোকটি আমার দিকে একেবারে তাকালো, তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল, দরজাটা বন্ধ করে দিল। আশ্চর্য, সত্যিই ভূত বাংলো নাকি? আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম, পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললাম। কেউ কোথাও নেই, কেবল বড় জানালার কাছের পাল্লা দুটো খোলা। জানলার বাইরে জংলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানলায় উকিয়ে দিয়ে দেখলাম তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, ক্যাপ্টেন বাসু, দরজাটা দিন। তখনই জানলার কাছে খিলখিল হাসি শুনতে পেলাম। ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটি পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে। মুখটা তার মোটেই খারাপ নয়। গলা থেকে তার বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার পাগলি ছাড়া কিছুই মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলুম। সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল। আমি সে হাতটা ধরে দেখলাম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালো, সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। আমি এমনই খেপে গেলুম, বড় জানলাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়লুম। মেয়েটি বোধহয় ভাবতেই পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমিও তার পিছনে পিছনে ছুটলাম, কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় দেখতে পেলুম না। অথচ তার হাসি শুনতে পেলাম। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লাম।
এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষদের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়লুম। তখন আর হাসি শোনা যাচ্ছে না, জঙ্গলি ঝোপনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। আর একটু হলে আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেত। উত্তরে আকাশে তুষার বৃত্ত পর্বতের গায়ে রোদে নানা রং খেলছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম, দেখলুম সিকিম সৈনিকটিকে বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মেজর মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন। আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মেলে জিজ্ঞেস করলেন, এর মধ্যে আপনার বাইরে গেলেন কখন? বললুম, ঘর থেকে এসে বলছি। আমি যে ঘরে শুয়েছিলাম সে ঘরে ঢুকে বাথরুমে দরজাটা দেখলুম। অবাক কাণ্ড, সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ। কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরে ঘরে এলুম। ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললুম। তিনি শুনে খুব অবাক হয়ে বলেন, আমরা কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি, কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। এই ভুতুড়ে ব্যাপারে কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু হয়তো আছে যারা চায় না বাংলো এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসবার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞাসা করেছিলাম সে কখনো কিছু দেখেছে কিনা। সে পরিষ্কার বলল, না, সেরকম দেখলেই আমি গুলি চালিয়ে দিতাম। দুর্ভাগ্যর বিষয়, আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না। কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহন্তির কাছে রিভলভার ছিল। সেই জন্য কি ভূতেরা তাদের দেখা দেয়নি, কে জানে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও